আমেরিকার ওপারে প্রশান্ত মহাসাগরের গভীরে আগুনের বিস্ফোরণ থেকে জন্ম নেওয়া এক রহস্যময় দ্বীপের গল্প ইস্টার আইল্যান্ড। মাত্র ১৬৪ বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপে রয়েছে প্রায় ৯০০টি বিশাল পাথরের মূর্তি। কিন্তু লক্ষ বছর আগে কে বানিয়েছিল এগুলো, কেনই বা বানানো হয়েছিল? এই দ্বীপের মানুষ কি সত্যিই নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছিল, নাকি এর পেছনের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন? পৃথিবী প্রলাপে আজ আমরা জানব এই পৃথিবীর অন্যতম রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ডের অবিশ্বাস্য ইতিহাস। আজ থেকে প্রায় ৮ লক্ষ বছর আগে প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে ধীরে ধীরে সমুদ্রের বুকে জেগে ওঠে একটি দ্বীপ। এই আগ্নেয়গিরিগুলো বহু আগেই নিস্তেজ হয়ে গিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া আগ্নেয় শিলা দিয়েই পরবর্তীতে তৈরি হয় বিশ্বের অন্যতম ভাস্কর্য মোয়াই মূর্তি। ইস্টার আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ দ্বীপগুলোর একটি। চারদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু সমুদ্র। তবুও প্রায় ১২০০ খ্রিস্টাব্দের দিকে পলিনেশিয়ান নাবিকরা বিশাল ডাবল ক্যানো বা দৈত্য নৌকায় করে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে এখানে পৌঁছায়। তারা সঙ্গে নিয়ে আসে ধান জাতীয় ও কন্দ জাতীয় ফসল, মিষ্টি আলু, কলা, মুরগি, কৃষি প্রযুক্তি এবং একটি নতুন সংস্কৃতি। তারাই ছিল রাপানুই জনগোষ্ঠীর পূর্বপুরুষ। অবশ্য দ্বীপটি তখন বহু শতাব্দী ধরেই জনবসতিপূর্ণ ছিল। ইউরোপীয়দের কাছে এটি প্রথম পরিচিত হয় ১৭২২ সালের ৫ এপ্রিল। সেদিন ছিল খ্রিস্টানদের ইস্টার সানডে। ডাচ অভিযাত্রী জ্যাকব রেগেবেন প্রথম এই দ্বীপে পৌঁছান। ইস্টারের দিন দ্বীপটি দেখেছিলেন বলেই এর নাম দেন ইস্টার আইল্যান্ড। তবে স্থানীয় মানুষ আজও তাদের দ্বীপকে রাপানুই নামেই ডাকতে ভালোবাসে। দ্বীপের মানুষ ছিল অত্যন্ত দক্ষ কৃষক এবং জেলে। তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, মাছ ধরা, মুরগি পালন, ফলমূল উৎপাদন, পাথর খোদাই। মাটির উর্বর ধরে রাখতে তারা আগ্নেয় পাথর ছোট ছোট টুকরো করে ক্ষেতের উপর ছড়িয়ে দিত। এই পদ্ধতি আজও কৃষিবিজ্ঞানে একটি অসাধারণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তাদের সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব নেতা এবং ধর্মীয় বিশ্বাস ছিল। এই রহস্যময় ইস্টার আইল্যান্ডে রয়েছে প্রায় ৯০০টি মোয়াই মূর্তি। এগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে রানো রারাকু আগ্নেয়গিরির পাথর কেটে। অনেকের ধারণা এগুলো দেবতার মূর্তি, কিন্তু বাস্তবে এগুলো ছিল পূর্বপুরুষদের প্রতীক। রাপানুইদের বিশ্বাস ছিল মৃত্যুর পর পূর্বপুরুষদের আত্মা এই মূর্তির মাধ্যমে তাদের পরিবার ও গোত্রকে রক্ষা করে। তাই প্রতিটি গোত্র নিজেদের শক্তি ও মর্যাদা প্রকাশের জন্য আরও বড় এবং আরও সুন্দর মোয়াই মূর্তি নির্মাণের প্রতিযোগিতা করত। সবচেয়ে বড় অসমাপ্ত মোয়াইটির উচ্চতা ছিল প্রায় ২১ মিটার, যা প্রায় ৬২ ফুটের মতো এবং ওজন প্রায় ২০০ টনেরও বেশি বলে ধারণা করা হয়। এটি এখনও বিশ্বের অন্যতম বড় রহস্য। আগে ধারণা করা হতো হাজার হাজার গাছ কেটে কাঠের রোলারের উপর মূর্তি টেনে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হতো। কিন্তু আধুনিক গবেষণায় বলছে দড়ির সাহায্যে ভারসাম্য রেখে মূর্তিগুলোকে ধীরে ধীরে হাঁটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হতো। স্থানীয় লোককথাতেও এই ধারণাকেই সমর্থন করে। অনেকেই জানেন না, শুরুতে বেশিরভাগ মোয়াইয়ের চোখ ছিল না। প্রথমে শুধু পাথরের মুখ তৈরি করা হতো, পরে সাদা প্রবাল ও লাল আগ্নেয় পাথর দিয়ে চোখ বসানো হতো। রাপানুইদের বিশ্বাস ছিল চোখ বসানোর পরই মূর্তিতে পূর্বপুরুষের আধ্যাত্মিক শক্তি ফিরে আসে বা মানা প্রবেশ করে। একসময় পুরো দ্বীপ বিশাল পাম গাছে ভরা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছ কাটা শুরু হয় নৌকা তৈরির জন্য, ঘর বানানোর জন্য, জ্বালানি হিসেবে, কৃষি জমি তৈরির জন্য এবং কিছু ক্ষেত্রে মূর্তি পরিবহনের কাজে। এছাড়াও মানুষের সঙ্গে আসা পলিনেশিয়ান ইঁদুর পাম গাছের বীজ খেয়ে ফেলত, ফলে নতুন করে আর বন গড়ে উঠতে পারেনি। কয়েক শতাব্দীর মধ্যেই দ্বীপের প্রায় সব বড় গাছ হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় গল্প প্রচলিত ছিল, মানুষ অতিরিক্ত গাছ কেটে বন শেষ করে ফেলে, খাদ্য সংকট দেখা দেয়, এরপর যুদ্ধ, দুর্ভিক্ষ এবং নিজেদের ধ্বংস। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বিষয়টি এতটা সহজ ছিল না। রাপানুই জনগণ কঠিন পরিবেশেও কৃষির নতুন পদ্ধতি আবিষ্কার করে বহু শতাব্দী ধরে টিকে ছিল।
অর্থাৎ শুধু বন উজাড়ই তাদের পতনের একমাত্র কারণ ছিল না। ইউরোপীয়দের আগমনের পর শুরু হয় নতুন অধ্যায়। তাদের সঙ্গে আসে এমন সব রোগ যেগুলোর বিরুদ্ধে রাপা নুইদের শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। এরপর 1862 সালে পেরুর দাস ব্যবসায়ীরা শত শত রাপা নুই মানুষকে ধরে নিয়ে যায়। তাদের অনেকেই আর কখনো ফিরে আসেনি। যারা ফিরে এসেছিল তারা সঙ্গে নিয়ে এসেছিল গুটি বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ। অল্প কয়েক বছরের মধ্যেই জনসংখ্যা ভয়াবহভাবে কমে যায়। একসময় পুরো দ্বীপে মাত্র 111 জন মানুষ জীবিত ছিল। রাপা নুই সংস্কৃতি এবং ভাষাও প্রায় হারিয়ে যাওয়ার পথে চলে যায়। আজ ইস্টার আইল্যান্ড চিলির একটি বিশেষ অঞ্চল। বর্তমান জনসংখ্যা প্রায় 8,000-এর কাছাকাছি। রাজধানী হাঙ্গারোয়া। এখানকার প্রধান আয়ের উৎস পর্যটন। প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার পর্যটক শুধু এই মোয়াই মূর্তিগুলো দেখার জন্য আসে। মোয়াই নির্মাণের যুগ শেষ হওয়ার পর রাপা নুই সমাজে নতুন একটি ধর্মীয় প্রথা গড়ে ওঠে, যার নাম বার্ডম্যান কাল্ট। প্রতিবছর প্রতিযোগীরা খাড়া পাহাড় বেয়ে নেমে সমুদ্রে ঝাঁপ দিত। তারপর সাঁতরে ছোট একটি দ্বীপে গিয়ে শুটি টার্ন পাখির প্রথম ডিম সংগ্রহ করত। যে প্রতিযোগী প্রথম ডিম নিয়ে নিরাপদে ফিরে আসত তার গোত্রের নেতা 1 বছরের জন্য বার্ডম্যান বা পবিত্র নেতা হিসেবে স্বীকৃতি পেত। এটি ছিল সাহস, নেতৃত্ব এবং ধর্মীয় মর্যাদার প্রতীক। 1995 সালে ইউনেস্কো ইস্টার আইল্যান্ডকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। তবে আজও নতুন চ্যালেঞ্জ রয়েছে। জলবায়ু পরিবর্তন, উপকূল ভাঙন, সমুদ্রের লবণাক্ত বাতাস এবং পর্যটনের চাপ। এসব কারণে বহু প্রাচীন মোয়াই ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আজ রাপা নুই জনগণ তাদের ভাষা, নৃত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করছে। ইস্টার আইল্যান্ড শুধু রহস্যময় পাথরের মূর্তির দ্বীপ নয়, এটি মানুষের সাহস, সৃজনশীলতা, পরিবেশের সঙ্গে সংগ্রাম এবং ইতিহাসের নির্মম বাস্তবতার এক জীবন্ত সাক্ষী। একসময় ধারণা করা হতো রাপা নুইরা নিজেদের ভুলের কারণেই নিজেরা বিলুপ্তির পথে চলে গিয়েছিল, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছিল। কিন্তু আধুনিক গবেষণা বলছে তাদের পতনের পেছনে বহিরাগত রোগ, দাস শিকার, উপনিবেশিক শোষণ এবং পরিবেশগত পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হাজার হাজার বছর পরও প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা মোয়াই মূর্তিগুলো যেন আজও নীরবে প্রশ্ন করে, একটি সভ্যতার প্রকৃত পতন কি কেবল তার নিজের ভুলে, নাকি বাইরের পৃথিবীর হাতেও লেখা থাকে তার পরিণতি? আপনার কি মনে হয় ইস্টার আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্য কোনটি, মোয়াই মূর্তি নাকি এই দ্বীপের মানুষদের নিজেরাই নিজেদেরকে হারিয়ে যাওয়া? আপনার মতামত জানাতে ভুলবেন না।